আসসালামু আলাইকুম। আমি ডক্টর রায়হান ইসাক। কুইক বাইট অ্যানেস্থেশিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে ডিএ ফাইনাল রিটেন এক্সামের লাস্ট আওয়ার বা শেষ সময়ের প্রিপারেশন নিয়ে আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে শেয়ার করব। চলুন শুরু করা যাক। তো প্রিপারেশনের জন্য সবার আগে আমাদের দরকার বই। আমি আমার প্রিপারেশনের জন্য ভিউ পয়েন্ট অ্যানেস্থেশিয়া এবং রায়হান রেজা রনির লেখা বইটি পড়েছি এবং এই দুইটা বই আমার প্রিপারেশনের জন্য আমি বলবো এনাফ ছিল। আসলে শেষ সময়ে মেন বই পড়ে বা বেশি বই পড়াটা টাফ। তো যে কোনো একটা বইকে আপনি আপনার মেন বই বানিয়ে পড়বেন এবং সেই বইটাতেই অন্যান্য জায়গা থেকে যে ইনফরমেশনগুলো যদি আপনার মনে হয় যে এটা দরকার সেটা আপনি তুলে নেবেন। আর এছাড়াও বই ছাড়াও সবচেয়ে ইম্পর্টেন্ট যে রিসোর্স সেটা হচ্ছে লাস্ট 10 বছরের কোয়েশ্চেন। তো লাস্ট 10 বছরের কোয়েশ্চেন আপনি প্রত্যেকটা কোয়েশ্চেন আপনি সলভ করবেন। কোনো কোয়েশ্চেন যেন আপনার অজানা না থাকে, প্রত্যেকটা কোয়েশ্চেন আপনারা জানতে হবে এবং জেনে রাখবেন। এছাড়াও আপনারা বিভিন্ন ইনস্টিটিউশনের টার্মের কোয়েশ্চেন কালেক্ট করবেন এবং সেখান থেকে যেগুলো আনকমন কোয়েশ্চেন, যেগুলো সাধারণত লাস্ট 10 বছরে পরীক্ষায় আসেনি, এই ধরনের কোয়েশ্চেন যদি থাকে সেগুলো আপনারা সলভ করে রাখবেন এবং যে বইটা আপনারা ফলো করছেন সেই বইটাতে আপনারা এইগুলো কপি পেস্ট করে রেখে দিবেন। এবার আসা যাক, আমরা সাবজেক্ট ওয়াইজ একটু আলোচনা করি। তো আমরা জানি পেপার 1-এ অ্যানাটমি, ফিজিওলজি, জেনারেল ফার্মা এবং ফিজিক্স রয়েছে। তো অ্যানাটমি দিয়ে শুরু করি। অ্যানাটমিতে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পড়লে হবে না, আপনি 10 বছরের কোয়েশ্চেন অবশ্যই পড়বেন, এর বাইরেও আপনার পড়তে হবে। তো ইম্পর্টেন্ট টপিকগুলো বেশি করে পড়বেন এবং মুখস্থ করে রাখবেন যাতে কোয়েশ্চেন আসার সঙ্গে সঙ্গে আপনি আনসার করে ফেলতে পারেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, আপনারা প্রতিদিন, এখন সময় আপনাদের হাতে 1 মাস থেকে 1.5 মাস হাতে সময় আছে, এই সময়ে প্রত্যেকটা দিন রাত্রেবেলা ঘুমানোর আগে একটা করে ছবি, ইম্পর্টেন্ট ছবি আপনারা আঁকবেন, আঁকার চেষ্টা করবেন এবং প্র্যাকটিস করবেন। তো এখন বলতে পারেন যে ভাই ছবি আঁকার প্র্যাকটিস করার কথা কেন বলতেছেন? পরীক্ষার হলে আসলে ছবি আঁকা যদি আপনার যদি প্র্যাকটিস না থাকে, আপনি খুব কম সময়ে ছবিগুলো আঁকতে পারবেন না। একটা কোশ্চেন লেখার জন্য আপনি যদি আইডিয়ালি আপনি যদি ভাগ করেন তাহলে 9 মিনিট টাইম পাওয়া যায়, বাট 9 মিনিট অ্যাকচুয়ালি আপনি পাবেন না একটা কোশ্চেন লেখার জন্য। তো আপনি চেষ্টা করবেন 7 থেকে 8 মিনিটের মধ্যে একটা কোশ্চেন লেখার। তো আপনি যদি ভালো মতো এই পিকচার বা ডায়াগ্রামগুলো প্র্যাকটিস না করেন তাহলে পরীক্ষার হলে আপনি 8 মিনিট বা 7 মিনিটের মধ্যে একটা কোয়েশ্চেন লিখে শেষ করতে পারবেন না, ফলে আপনার ফুল আনসার হবে না এবং নাম্বার তোলার চান্স কমে যাবে। তো পেপার 1 নাম্বার তোলার সবচেয়ে পারফেক্ট জায়গা, কিন্তু নাম্বার তোলারও সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে অ্যানাটমির প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে আপনি ছবি আঁকবেন। তো ছবি ভালো আঁকতে হলে আপনার প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন রাত্রেবেলা একটা করে ছবি আপনি প্র্যাকটিস করবেন। প্রথমে দেখে দেখে আঁকবেন, তারপরে নিজে নিজে আঁকার চেষ্টা করবেন এবং কম সময়ে টাইম লিমিট বা টাইম ফ্রেম সেট করে দিয়ে একটা ছবি আঁকার চেষ্টা করবেন। তো ছবি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এছাড়াও অ্যানাটমির জন্য আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাথে সাথে এখানে কিন্তু অ্যানাটমিতে কিন্তু নিউ কোশ্চেন হয়। তো আপনাদের ইম্পর্টেন্ট টপিক সেট করতে হবে যে আর আমাদের অ্যানেস্থেশিয়ার জন্য যেগুলো ইম্পর্টেন্ট টপিক, যেগুলো ইম্পর্টেন্ট অ্যানাটমি, সেগুলো সম্পর্কে আপনারা একটা আইডিয়া রাখবেন এবং যেন আনসার করতে পারেন। কিছু কমন ছবি আছে, যেমন ল্যারিংসের ছবি, ভোকাল কর্ডের ছবি, স্পাইনাল নার্ভের ছবি, ভার্টিবার ছবি, হার্টের ব্লাড সার্কুলেশন, করোনারি সাপ্লাই, আর্টারি সাপ্লাই, ভেনাস সাপ্লাই, স্পাইনাল কর্ডের ছবি, স্পাইনাল কর্ডের ব্লাড সাপ্লাইয়ের ছবি, আর্টারি সাপ্লাইয়ের ছবি। তারপর হচ্ছে আমাদের যে স্পাইনাল কর্ডের বিভিন্ন ক্রস সেকশন, বিভিন্ন লেভেলে এই ক্রস সেকশনগুলো আঁকতে হবে। তো এগুলো প্র্যাকটিস করবেন, এগুলো যদি আপনারা প্র্যাকটিস না করেন আপনারা পরীক্ষার হলে তাড়াতাড়ি বা দ্রুত আঁকতে পারবেন না এবং কিছু আনকমন কোশ্চেন থাকবে। তো এটার জন্য আমি বলবো আপনারা অজয় যাদবে, অজয় যাদব নামে একটি বই আছে, এই বইটার আপনারা অ্যানাটমিতে যে অংশটুকু আছে অ্যানাটমির অংশটুকু একটু পড়েন। অনেক অংশই দেখবেন অ্যানাটমি ওখানে যতটুকু আছে সব কিছু কিন্তু পরীক্ষায় আসে নাই, তো আপনারা একটু চোখ বলে রাখবেন, তাতে আপনাদের, আমার মনে হয় যে আপনাদের একটু কভার হবে ইম্পর্টেন্ট টপিক। তো অ্যানাটমি আপনারা কার টার্মে কোশ্চেনগুলো কালেক্ট করবেন, ইম্পর্টেন্ট যাই পাবেন সেটা পড়বেন, ইম্পর্টেন্ট কোনো জিনিস বা টপিক ছেড়ে আসবেন না। অ্যানাটমি এতটুকুই। এরপর আসুন ফিজিওলজি। ফিজিওলজি তো একই রকম। ফিজিওলজি ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বেন, লাস্ট 10 ইয়ারের বা 10 বছরের কোয়েশ্চেন আপনারা সলভ করবেন
ইম্পর্টেন্ট কিছু টপিক আছে, এগুলো একদম ঠোঁটের আগায় থাকতে হবে, যেমন লাং ফাংশন টেস্ট, রেসপিরেটরি মেমব্রেন, কার্ডিয়াক সাইকেল, ফিজিওলজি অফ প্রেগনেন্সি, জিএফআর, ফ্যাক্টরস অ্যাফেক্টিং জিএফআর, কার্ডিয়াক ইন্ডেক্স, স্ট্রেস রেসপন্স, হরমোনস, নিউরোমাসকুলার ফাংশন, ট্রান্সমিশন। এবং এইসব ইম্পর্টেন্ট টপিকগুলোর সাথে সাথে কিন্তু ছবিও আছে। ফিজিওলজিতে চেষ্টা করবেন যে আনসারটা করবেন সেটার সাথে যদি রিলেভেন্ট কোনো ছবি থাকে, পিকচার থাকে, ডায়াগ্রাম থাকে, সেগুলো আঁকার। এবং অবশ্যই পিকচারে লেবেলিং করবেন, নিচে কী পিকচার এঁকেছেন সেটার কথা লিখবেন, লেবেলিং করবেন যদি আপনারা। এবং ছবি আঁকার বিষয়ে আমি আরও এক্সট্রা বা বিস্তারিত কথা বলবো, বাট আপাতত এতটুকুই। ফিজিওলজি লাস্ট 10 বছরের কোশ্চেন আপনারা পড়ে ফেলবেন এবং ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর বেশি গুরুত্ব দিবেন, তাহলে হয়ে যাবে। এবং ছবি আঁকার চেষ্টা করবেন। ফার্মাকোলজি পেপার 1-এ আসলে জেনারেল ফার্মাকোলজি আছে। আমি ফার্মাকোলজি একটা বড় টার্মে রেখেছি, জেনারেল এবং ক্লিনিক্যাল ফার্মা। আসলে প্রিপারেশন প্রায় মোটামুটি একই। তো জেনারেল ফার্মায় যেটাই লাগে, জেনারেল ফার্মাতে বেশি আসে আপনার বিভিন্ন ডেফিনেশন। তো ডেফিনেশন বিভিন্ন রকমের ডেফিনেশন আছে, সবগুলো ডেফিনেশন জাস্ট ঠোঁটের আগে থাকতে হবে এবং মাঝে মধ্যে প্র্যাকটিস করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে সবসময় সহজ ডেফিনেশন মুখস্থ করার চেষ্টা করবেন, কারণ পরীক্ষার হলে কঠিন ডেফিনেশন মনে থাকে না। এবং প্র্যাকটিস করবেন, লেখার প্র্যাকটিস করবেন। ডেফিনেশন হঠাৎ করে মনে করেন আপনি পড়তেছেন, ঘুমানোর আগে মনে করেন আচ্ছা ঠিক আছে ওই ডেফিনেশনটা আমি একটু লিখি, নিজে নিজে লিখবেন, বইয়ের সাথে মিলে দেখবেন আপনার ডেফিনেশনটা ঠিক আছে কিনা। তো জেনারেল ফার্মাকোলজির ডেফিনেশন প্রচণ্ড আকারে ডেফিনেশন আসে, তো ডেফিনেশনগুলো আপনারা ভালো মতো পড়বেন। এছাড়াও জেনারেল ফার্মাকোলজি যে জিনিসগুলো, যেমন বায়ো ট্রান্সফরমেশন, ফ্যাক্টরস এফেক্টিং বায়ো ট্রান্সফরমেশন, তারপর আপনার যে বায়ো ট্রান্সফরমেশনের যে স্টেপগুলো আছে এগুলো, এছাড়া অন্যান্য টপিকগুলো আছে, এইগুলো আপনারা একটু ভালো মতো পড়বেন। আর ক্লিনিক্যাল ফার্মাকোলজিতে আপনারা লোকাল অ্যানেস্থেটিক, ওপোয়েড, আইভি, ইনহেলেশনাল এজেন্ট, এগুলো মেকানিজম অ্যাকশন, ক্লাসিফিকেশন এবং এগুলো ভালো মতো পড়ার চেষ্টা করবেন। এছাড়াও ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, ক্যাটাকোলামাইন, অ্যান্টি অ্যারিথমিক ড্রাগের ক্লাসিফিকেশন, এগুলো আপনারা জানার চেষ্টা করবেন। এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন একদম টপ টু বটম কমপ্লিট করবেন। 10 বছরের কোয়েশ্চেন আপনারা সলভ করবেন, কোনো কোয়েশ্চেন যেন বাদ না যায়। মানে মেন স্টে অফ প্রিপারেশন হচ্ছে লাস্ট 10 বছরের কোয়েশ্চেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই 10 বছরের কোয়েশ্চেন পড়লে হয়ে যাবে। আপনি 10 বছরের কোয়েশ্চেন যদি সলভ করেন আপনি অনেকটাই নিরাপদ। এমন না যে 15 বছর আগের কোয়েশ্চেন আসতে পারে না, তা না, 15 বছর আগের কোয়েশ্চেনও দিতে পারে, কিন্তু 10 বছরের কোয়েশ্চেন আসলে আপনি গত 10 বছরে যে রিলেভেন্ট টপিকগুলো, সেই টপিকগুলো আপনার কভার হয়ে যাবে। এটার জন্য লাস্ট 10 বছরের কোয়েশ্চেন বলছি। কেউ যদি এর চাইতেও বেশি কোয়েশ্চেন সলভ করতে পারে করেন, কোনো সমস্যা নেই, কিন্তু শেষ সময় আসলে বেশি জিনিসপত্র নিয়ে না বসায় ভালো। লাস্ট 10 বছরের কোয়েশ্চেনটা আপনার টার্গেট করেন এবং আপনারা এগুলো একদম টপ টু বটম সলভ করে ফেলবেন। এবং ফার্মাকোলজিতেও সেম, আপনার যদি কোথাও রিলেভেন্ট ছবি থাকে, পিকচার বা ডায়াগ্রাম থাকে, আপনারা সেগুলো এঁকে দিবেন, তাহলে নাম্বারগুলো পারফেক্টলি পাবেন। ক্লিনিক্যাল নিয়ে এখন কথা বলবো না, ফিজিক্স নিয়ে কথা বলি। ফিজিক্সও প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সলভ করবেন। এছাড়া কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো থেকে ইনভেরিয়েবলি কোশ্চেন আসে, যেমন ফ্লো, ব্রিদিং সিস্টেম, ভ্যাপোরাইজার, ইফেক্ট অফ অ্যানেস্থেশিয়া অন ডিফারেন্ট সিস্টেম, গ্যাস লস, পালস অক্সিমেট্রি, প্রিন্সিপালস মেনলি, টেম্পারেচার, প্রেশার, এসআই ইউনিট। এখন পালস অক্সিমেট্রির প্রিন্সিপাল আপনার আসলো, আপনি পালস অক্সিমেট্রির প্রিন্সিপাল লিখে আসলেন। আপনি কিন্তু চাইলে এখানে একটা পালস অক্সিমিটার ছবি এঁকে দিতে পারেন, একটা আঙুল এঁকে ওটার চারপাশে পালস অক্সিমিটার এঁকে দিলেন, একটা মনিটর দিয়ে দিলেন, একটা তার দিয়ে মনিটরের সাথে অ্যাড করে দিলেন। এতটুকু যদি আপনি এঁকে দেন আপনি এখানে ম্যাক্সিমাম নাম্বার পেয়ে যাবেন। এটা কিন্তু মানে রকেট সায়েন্স না, ছোটোখাটো জিনিসপত্র। তো এরকমই। তারপর ব্রিদিং সিস্টেমে আপনার যে ক্লাসিফিকেশন, ম্যাপলসন ব্রিদিং সিস্টেম, বিভিন্ন ব্রিদিং সিস্টেমের মধ্যে পার্থক্য, ছবি আঁকতে হয়। তো এই ছবিগুলো ম্যাপলসন ব্রিদিং সিস্টেমের যে ছবি ABCDE, এই ছবিগুলো আপনার আঁকা জানতে হবে এবং খুব দ্রুত সময় এঁকে দিতে হবে। সাপোজ ধরেন আপনার ক্লাসিফিকেশন আসলো, আপনার হয়তো বললো এগুলো সম্পর্কে লেখার জন্য, সবার আগে ছবি আঁকবেন, ছবি এঁকে তারপর লিখবেন। তো যেখানে ছবি আছে ছবিগুলো আগে আঁকবেন তারপর লিখবেন। তো ছবি যেন কোনোভাবে, পিকচার আঁকা যেন কোনোভাবে মিস না হয়, এটা আপনারা খেয়াল রাখবেন। এবং আপনাদের বলি পেপার 1, 2, 3-তে পেপার 1-এর নাম্বার তোলা সবচেয়ে ইজি, যদি আপনি কারেক্টলি প্রেজেন্ট করেন। মানে প্রত্যেকটা কোশ্চেন, যে কোশ্চেনে ছবি আঁকা দরকার ছবি আঁকলেন, একটু যে হেডিংটা একটু কালার পেন দিয়ে লিখলেন বা একটু মার্কিং করলেন, এটাই। খাতার প্রেজেন্টেশন যত ভালো হবে আপনার নাম্বার উঠে যাবে তত বেশি, কারণ সবাই লিখবে, সবাই পড়ে আসছে, সবাই প্রায় মোটামুটি একই রকম একই বই পড়ে, তো সবার লেখাই সেম হবে, কিন্তু আপনার খাতা অন্যদের চাইতে আলাদা হবে প্রেজেন্টেশন। আপনি যত সুন্দরভাবে প্রেজেন্টেশন করবেন আপনার নাম্বার তত বেশি আসবে। তো
পেপার 1-এ আপনারা চেষ্টা করবেন খাতাটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করার, ছবি যেখানে আঁকা দরকার ছবি এঁকে দিবেন, এবং লাস্ট 10 বছরের কোশ্চেন সলভ তো করবেনই, এছাড়াও এর বাইরেও যদি কোনো ইম্পর্টেন্ট টপিক থাকে বা অজানা কোশ্চেন থাকে আপনার টার্ম পরীক্ষা বা পিএসের মক টেস্টে, সেগুলো কালেক্ট করে সলভ করে ফেলবেন। আশা করি পেপার 1-এর প্রিপারেশনে আপনাদের সলিড হয়ে যাবে, এতটুকু করলে সলিড হয়ে যাবে। এবার আসুন পেপার 2। পেপার 2-তে আমাদের কী আছে, আমাদের সাবজেক্ট হচ্ছে ক্লিনিক্যাল ফার্মা, বেসিক অ্যানেস্থেশিয়া, পেইন, ইন্টেনসিভ কেয়ার। দেখুন ক্লিনিক্যাল ফার্মার কথা আমি ফার্মাকোলজি ব্রড টার্মে এর আগেই বলে ফেলেছি, তো ক্লিনিক্যাল ফার্মা নিয়ে আর কথা বলে লাভ নেই। এবার আসুন বেসিক অ্যানেস্থেশিয়া। বেসিক অ্যানেস্থেশিয়া জিনিসটা হচ্ছে আমরা ডে টু ডে লাইফে অ্যানেস্থেশিয়াতে যা কাজ করি সেটাই বেসিক অ্যানেস্থেশিয়া। তো এই বেসিক অ্যানেস্থেশিয়ার যে টপিকসগুলো এগুলো সবগুলো আমাদের জানা, এবং এগুলো সম্পর্কে কোশ্চেন আসলে আমরা মোটামুটি 5 লাইন 10 লাইন আমরা লিখে দিয়ে আসতে পারবো যদি জিনিসের সম্পর্কে আমরা নাও পড়ি। তবুও আপনারা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো সলভ করবেন, এবং এই বেসিক অ্যানেস্থেশিয়া যেহেতু আমরা ডে টু ডে লাইফের যে ডে টু ডে লাইফের আমাদের কাজকর্ম, তো আমাদের হচ্ছে এটা সম্পর্কে নলেজ বেশি থাকে স্বাভাবিকভাবে, তো সবাই অনেক বেশি লিখতে চায়, কিন্তু আপনি যা জানেন সব কিছু লিখতে গেলে আপনি পরীক্ষা ফুল আনসার করতে পারবেন না। এটার জন্য আপনারা একটা টাইম সেট করে বাসায় বসে বসে আপনারা কোশ্চেনগুলো আনসার করার চেষ্টা করবেন কম সময়ের মধ্যে। মনে করেন আপনি 7 মিনিট বা 6 মিনিটে একটা কোশ্চেন লেখার চেষ্টা করবেন। আর এই বেসিক অ্যানালিসিসে বা পেপার 2-তে আপনার কোশ্চেনগুলো কিন্তু একটা কোশ্চেন থাকে না, একটা কোশ্চেনে 3টা কোশ্চেন আনসার করতে হয়, মানে লেজ লাগায় রাখে, একটা ডেফিনেশন থাকে, একটা মেকানিজম অ্যাকশন থাকে, একটা মনে করেন আপনার ইম্পর্টেন্স থাকে, এভাবে করে লেজ লাগায় রাখে, মনে করেন 1 2 2 এভাবে করে কোশ্চেন থাকে। মানে আপনি একটা কোশ্চেন আনসার করতে যাচ্ছেন না, আসলে কোশ্চেন করতেছেন, আনসার করতেছেন, প্রায় 3টা থেকে 4টা কোশ্চেন আনসার করতেছেন, মানে আনসারগুলো ভেঙে ভেঙে দেয়, ফলে আপনার ভলিউম অফ কন্টেন্ট অনেক বেশি হয়ে যায়, কোশ্চেনের ভলিউম অনেক বেশি হয়ে যায়। তো আপনাকে লিমিটেড সময়ে বেশি কোশ্চেন আনসার করার অভ্যাস গড়ে তুলতে হবে। এবং পেপার 2-তে এই বেসিক অ্যানাস্থেশিয়া সবগুলোই তো আপনার জানা টপিক্সের মধ্যে থেকে আসবে ম্যাক্সিমাম, তো আপনারা চেষ্টা করবেন কম সময়ে লেখার এবং যাতে সবগুলো কোশ্চেন আনসার করতে পারেন। এবার আসুন পেইন এবং প্যালিয়েটিভ কেয়ার। পেইন এবং প্যালিয়েটিভ কেয়ারে যেটা ব্যাপার হয় পেপার 2-তে আমাদের কমন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করলে হয়ে যায়, নতুন কোনো ওইভাবে কোশ্চেন আসে না। আপনারা চেষ্টা করবেন কম সময়ের মধ্যে আনসার করার জন্য। এখানকার যে ডেফিনেশনগুলো থাকে একটু কঠিন, একটু টাফ, আপনারা বারবার এগুলো মেমোরাইজ করবেন, বারবার রিভিশন দিবেন, তাহলে মুখস্থ হবে। পেইনের ডেফিনেশন বা অন্যান্য যে ডেফিনেশনগুলো প্যালিয়েটিভ কেয়ার ডেফিনেশনগুলো এগুলো আমার নিজেরই মনে থাকে না, তো আপনারা বারবার করে পড়বেন। যদি একটু টাফ, কিন্তু বারবার পড়লে হয়তো পরীক্ষার হলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে আনসার করা। এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলে পেন এবং প্যালিয়েটিভকে আমার মনে হয় আপনারা 90 to 100% আপনারা কমন পেয়ে যাবেন। পেন ল্যাডার সম্পর্কে আপনারা একটু নলেজ রাখবেন, পেন ল্যাডারটা এবং কোন ড্রাগটা কোন জায়গায় গিয়ে কাজ করে এটা সম্পর্কে একটু জানবেন। এবার আসুন ইন্টেনসিভ কেয়ার। ইন্টেনসিভ কেয়ারও কমন কিছু কোশ্চেন আসে ওই সিনারিও বেসড, তো ইন্টেনসিভ কেয়ার তুলনামূলকভাবে ইজি। আপনারা যদি একটু পড়েন, একটু মনোযোগ দিয়ে পড়েন, মোটামুটি পারবেন। ইন্টেনসিভ কেয়ার নিয়েও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করলে আপনাদের ম্যাক্সিমাম কভার হয়ে যাবে আশা করি। তো একইভাবেই আপনারা এই পেপার 2-র যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টের আনসারগুলো আপনারা বাসার মধ্যে মাঝে মধ্যে নিজেরা লিমিটেড টাইমে এইগুলো আনসার করার চেষ্টা বা প্র্যাকটিস করবেন, তাহলে পরীক্ষার হলে আপনারা যেটা বাসায় 6 মিনিটে লিখে ফেলতেছেন সেটা পরীক্ষার হলে গিয়ে দেখা যাচ্ছে আপনার 8 মিনিট লাগবে। এটার জন্য বাসায় প্র্যাকটিস খুবই জরুরি। আপনারা বাসায় পেপার 2 এই কোশ্চেনগুলো আনসার করার চেষ্টা করবেন। এবং পেপার 1-এ আমি আপনাদের বলেছিলাম যে নাম্বার তোলা অনেক ইজি, কিন্তু পেপার 2-তে আমাদের জানা জায়গা থেকে কোশ্চেন আসে এবং নাম্বার তোলা মোটামুটি টাফ আছে। আপনি খুব বেশি নাম্বার ক্যারি করতে পারবেন না। খুব ভালো লিখলে 65 থেকে 70, হ্যাঁ, অনেক ভালো লিখলে হয়তো 70-এর উপরে নাম্বার পেতে পারেন। তো আমি বলবো পেপার 2-তে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন লেখার, তাহলে আপনারা সবগুলো কোশ্চেন আনসার করে আসতে পারবেন, এবং সবগুলো কোশ্চেন আপনার আনসার করে আসতে হবে। আনসার করে না আসলে আসলে পাস করা টাফ হবে। ওকে, পেপার 3 বা ক্লিনিক্যাল নিয়ে আমরা এবার আলোচনা করি। পেপার 3 যেটা ব্যাপার, আপনার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করবেন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বিভিন্ন সিস্টেম থেকে কোশ্চেন আসে, তবে একটা প্যাটার্ন আপনারা লক্ষ্য করবেন, অপস এবং গাইনি কেস সিনারিও থেকে একটা কোশ্চেন সবসময় কমন থাকে। তো অপস এবং গাইনি আপনারা কোনোভাবে মিস করবেন না। সবগুলো কেস সিনারিও, যা যা কেস সিনারিও আছে সবগুলো আপনারা জাস্ট ঠোঁটের আগায় নিয়ে আসবেন। এখন আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলে আসলে সব কিছুই সলভ হয়ে যায় ক্লিনিক্যালে, কিন্তু অপস অ্যান্ড গাইনির অ্যাপ্রোচটা আপনার যে কোশ্চেনগুলো এগুলো আপনারা কেস সিনারিওগুলো আপনারা মাস্ট পড়বেন। এবং এটা কেন বলতেছে অপশন গাইনি, সাপোজ দেন পরীক্ষার আগে পড়তেছেন, পরীক্ষার আগে আপনার বা টাইম নাই,
আপনার যদি একটা জিনিস পড়ে যেতে হয় বা সকালবেলা আপনি পরীক্ষার হলে ঢুকবেন 1 ঘন্টা টাইম আছে, আপনার যদি একটা জিনিস দেখে যেতে হয় সেটা অবস অ্যান্ড গাইনি সিনারি ক্লিনিক্যালের ক্ষেত্রে। এখন অবস অ্যান্ড গাইনি সিনারিও কেন বললাম, কারণ শর্ট নোট কোনটা দিবে আপনি তো জানেন না, অন্য কেস কোথা থেকে কী দিবে আপনি তো জানেন না। অবস অ্যান্ড গাইনিতে একটা কেস সিনারিও আসবে, এটা মোটামুটি নিশ্চিত। তো আপনার অবস অ্যান্ড গাইনি সিনারিও আপনারা অবশ্যই একদম ঠোঁটের আগায় নিয়ে আসবেন। এখন ক্লিনিক্যালের ক্ষেত্রে আমি আরেকটা বই পড়েছিলাম, এটা হচ্ছে জেনেসিস একটা বই পাবলিশ করেছে ক্লিনিক্যাল অ্যানেস্থেসিয়ার। বইটা চমৎকার, এটার লেখার ধরন বা কোশ্চেনগুলো আনসার করার যে অ্যাপ্রোচ চমৎকার, এবং বইটা বেশ রিডার ফ্রেন্ডলি, মানে আপনি পড়বেন আপনার কঠিন মনে হবে না, ভাষাটা সহজ বা ইজি। তো এই বইটা পড়লে মোটামুটি আমার মনে হয় যে আপনি একটা কোশ্চেন কীভাবে আনসার করতে হবে, আপনার অ্যাপ্রোচটা কীরকম হবে, কোনটার পর কী আসবে, এটা আপনি বুঝতে পারবেন। তো যদি কেউ ক্লিনিক্যালের জন্য অন্য কোনো বই ফলো করে থাকেন, আপনারা ওই বইটাই আপনারা ফলো করেন। বাট এই জেনেসিস থেকে আপনারা একটু দেখে নিন যে কীভাবে ওরা লিখছে, জেনেসিসের যে বইটা আছে এখান থেকে আপনারা একটু দেখে নিন যে কোশ্চেনের অ্যাপ্রোচগুলো ওরা মানে কোনটার পর ওরা কোনটা আনছে, এটা আপনারা একটু দেখেন, বা কীভাবে জিনিসগুলো লিখতেছে একবার দেখে নিন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। এরপর আসুন শর্ট নোট আপনি যত বেশি পারেন তত বেশি পড়বেন। প্রিভিয়াস ইয়ার 10 বছরের কোশ্চেন তো অবশ্যই সলভ করবেন, 10 বছরের কোনো শর্ট নোট আপনার মিস করবেন না। এর বাইরেও অন্যান্য টার্ম কোশ্চেন, তারপরে বিএসএ যে মক টেস্ট, ইম্পর্টেন্ট কোনো জার্নালে আসছে, আপনাদের হয়তো স্যাররা আলোচনা করছে, এই ধরনের শর্ট নোটগুলো আপনারা পড়ে নেবেন। শর্ট নোটের জন্য যদি কোনো টপিক না পান, A to Z অ্যানেস্থেসিয়া নামে একটা বই আছে, এই বইটার থেকে আপনারা টপিকগুলো খুঁজে পেতে পারেন। আর অন্যান্য ইনস্টিটিউশনের টার্মের কোশ্চেন আপনারা কালেক্ট করবেন। বিএসএর যে মক এক্সামের যে কোশ্চেন, এখানে যদি অপরিচিত কোনো কোশ্চেন থাকে সেগুলো আপনার সলভ করে নেবেন। তো ক্লিনিক্যালে এতটুকুই। ক্লিনিক্যালে আসলে এটা তো আসলে আমরা যে অ্যানাস্থেসিয়া প্র্যাকটিস করি সেটাই আসলে আমাদের পরীক্ষার হলে লিখতে হয়। কেস সিনারিওতে আমরা যে অ্যাপ্রোচ সেটাই আমাদের লিখতে হয়। তো আপনারা একটা ফরম্যাট বানায় নেবেন, একটা কোশ্চেনের আনসার করার জন্য একটা ফরম্যাট বানায় নেবেন, যে একটা কোশ্চেনে প্রথমে একটা রোগী আসলে আমরা কী হয়, হিস্ট্রি নিই, তারপরে জেনারেল এক্সামিনেশন করি, সিস্টেমিক এক্সামিনেশন করি, তারপর কিছু ইনভেস্টিগেশন পাঠাই, তারপরে আমরা যদি কোনো প্রবলেম পাই ওই প্রবলেম অনুযায়ী আমরা হয়তো অপটিমাইজেশন করি, প্রি অপারেটিভ অপটিমাইজেশন। এখন প্রি অপারেটিভ অপটিমাইজেশন আপনার কীরকম হয়, মেডিকেল, সার্জিক্যাল, ইন্টেন্সিভ কেয়ার, এই টাইপেরই তো আপনার প্রি অপারেটিভ অপটিমাইজেশন। এই অপটিমাইজেশন করার পরে আমরা ওটিতে নিই, ঠিক না? তো ওটিতে আমাদের কী হয়, ওটিতে আমরা যদি জেনারেল অ্যানেস্থেসিয়া দেয় তাহলে ইন্ডাকশন, মেনটেন্যান্স, রিকভারি, বা যদি আপনি লোকাল অ্যানেস্থেসিয়া বা হচ্ছে স্পাইনাল অ্যানেস্থেসিয়ায় যান, যে অ্যাপ্রোচটাতে আপনি ফলো করছেন সেই অ্যাপ্রোচটা আপনি জাস্ট লিখে দিবেন পরীক্ষার হলে। তো এটাই ক্লিনিক্যালে আশা করি আপনারা ভালো করবেন। তবে ক্লিনিক্যালের ক্ষেত্রে একটা মানে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, ক্লিনিক্যালের নাম্বার কম ওঠার কারণ হচ্ছে কোয়েশ্চেনে যা চাচ্ছে আমরা হয়তো তা লিখতেছি না, এটার জন্য হয়তো নাম্বার কম আসে। তো আপনারা ফুল আনসার করার চেষ্টা করবেন, কোনো আনসার মিস করা যাবে না, এটাতে তুলনামূলক নাম্বার কম আসে। হয়তো কোশ্চেনে আনসার আপনি যদি মিস করেন ফেল করে যেতে পারেন। এটার জন্য এখানে সব কোশ্চেনে আনসার করবেন এবং কোশ্চেনটা ভালোভাবে পড়বেন, আনসার করার আগে যে কী যাচ্ছে কোশ্চেনে সেই অনুযায়ী আনসার করবেন, এবং এই 3টা পেপার মিলে মোট নাম্বার দিয়ে আপনার পাস হবে। সুতরাং পেপার 1 পেপার 2তে আপনি খুব ভালো লিখলে আপনি এখানে যদি নাম্বার বেশি পান, তাহলে পেপার 3তে যদি আপনার নাম্বার কমও আসে আপনার এটা টেনে যাবে। তো এটাই ক্লিনিক্যালে এই ব্যাপারগুলি। আর পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে হবে, যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে কোশ্চেনগুলো আনসার করতে হবে, এবং আপনার প্রিপারেশন আপনি চেষ্টা করবেন 100% প্রিপারেশন আপনি নিজের থেকে নিয়ে যাওয়ার, যাতে পরীক্ষার হলে আপনি কনফিডেন্টলি আনসার করতে পারেন। তো মোটামুটি আমরা সবগুলো পেপার নিয়ে আলোচনা করলাম। আসলে আমি নিজেও যখন আমার প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমি নিজেও পাজল ছিলাম, আসলে কীভাবে পড়বো কী না পড়বো। তো কয়েকদিন ধরেই কিছু ছোটো ভাই নক করতেছিল, তাদের জন্যই আসলে তাদেরকে বলতেছিলাম তখন হঠাৎ করে একটা ভিডিও বানিয়ে ফেলি, তাহলে সবার জন্যই লাভ হবে। তো আশা করি সকল ডিএ ফাইনাল পরীক্ষার্থী সুস্থ শরীরে সবাই ভালো পরীক্ষা দিবেন, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।